হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উৎপাদনের উপকরণের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমাদের আজকের ভিডিও লেকচার নাম্বার 11। ইতিমধ্যে আমরা 10টি লেকচার শেষ করে ফেলেছি তোমাদের। তো আমরা এর আগের ক্লাসে উৎপাদনের উপকরণের দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম লেকচারটি উৎপাদন উপকরণগুলো কি কি সেই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করে বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব এর পরবর্তী লেকচার। আজকে লেকচারে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখো, হোয়াইট বোর্ডের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা আলোচনা করব ভূমি কি এবং ভূমির বৈশিষ্ট্য। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভূমি কি বা ভূমির ডেফিনেশন, এটা নিয়ে তোমাদের আমি প্রথম ক্লাসে অর্থাৎ 10 নম্বর ক্লাসে তোমাদেরকে সংক্ষেপে আমি ধারণা দিয়েছি। তারপরও তোমাদের আজকের ক্লাসেও আমি কিছুটা আলোচনা করব। দেখো যে ভূমি হলো প্রকৃতির সবচেয়ে আদি এবং মৌলিক উপাদান। কিসে? ভূমি হলো প্রকৃতির সবচেয়ে আদি এবং মৌলিক উপাদান। সাধারণ ভাষায় ভূমি বলতে ভূপৃষ্ঠ বা স্থলভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সব দান, গিফটস অফ নেচার, যেটাকে বলতেছে কি প্রকৃতির সব দান, যেমন মাটি, পানি, বাতাস, আলো প্রভৃতি, যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারে না, এমন সম্পদকে বোঝায়। তাহলে কি দেখতে পেলে? ভূমির সংজ্ঞার মধ্যে তোমরা প্রথমেই লিখতে পারো যে 1 নম্বরের ডেফিনেশন যদি আসে তোমরা এভাবেই লিখবে। প্রথমে এই কথাটা দিতে পারো যে ভূমি হলো প্রকৃতির সবচেয়ে আদি এবং মৌলিক উপাদান। সাধারণ ভাষায় ভূমি বলতে ভূপৃষ্ঠ বা স্থলভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সব দান। উদাহরণস্বরূপ কী কী দিবা? প্রকৃতির যেসব দান কোনগুলো? মাটি, পানি, বাতাস, জলবায়ু, খনিজ সম্পদ, তারপরে তোমার বনজ সম্পদ ইত্যাদি, যা মানুষ কখনো সৃষ্টি করতে পারে না। এগুলো মানুষ কখনো সৃষ্টি করে নাই, এগুলো প্রকৃতির দান, এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। যে অবস্থায় সে অবস্থায় আমরা পাচ্ছি। তো এগুলো মানুষ কখনো সৃষ্টি করতে পারে না, এমন সম্পদকে মূলত কি বলছে? ভূমি বলছে, তাই তো? তো এই ডেফিনেশনটাই তোমরা লিখবে। 1 মার্কের জন্য এতটুকু লিখলেই তোমাদের এই লাইনটা লিখলে হবে যে অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির সব দান। এই লাইনটা লিখবে তোমরা 1 মার্কের জন্য। পুরাটা লিখলেও যে খুব সমস্যা এরকম কিছু না, পুরোটা লিখলে ভালো হবে, কোনো অসুবিধা নেই। তো দেখো যে আমরা উপরোক্ত ডেফিনেশনকে যদি আমরা অ্যানালাইসিস করি, সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা ভূমির কতিপয় বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। কি কি বৈশিষ্ট্যগুলো আছে দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য আছে যে ভূমি প্রকৃতির দান। 2 নম্বর আছে উৎপাদন ব্যয় নাই। 3 নম্বর সীমিত যোগান। 4 নম্বর স্থানান্তরযোগ্য নয়। 5 নম্বর আদিম ও অক্ষয়। 6 নম্বর লিখেছি ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির প্রভাব, বিকল্প ব্যবহার, ভূমির যোগান দাম নেই, আদি ও মৌলিক উপাদান, অবস্থানগত পার্থক্য। ভালো করে খেয়াল করো, আমি 10টা তোমার বৈশিষ্ট্য লিখেছি। আমি 2-3টা বইয়ের সাহায্যে এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে তুলে দিচ্ছি, অর্থাৎ কোনো বৈশিষ্ট্যই যাতে বাদ না পড়ে, এমনভাবে আমি এখানে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো অনেক বইতে 7টা আছে, 8টা আছে, 9টা আছে। বিষয়টা হচ্ছে যে টোটালি যতগুলো থাকা দরকার আমি সবগুলো তোমাদের এখানে দিয়েছি, এবং প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কি, যে ভূমি প্রকৃতির দান। তোমরা দেখেছো যে ভূমি হলো সংজ্ঞার ভিতরেই আছে, ভূমি হচ্ছে প্রকৃতির সবচেয়ে আদি এবং মৌলিক উপাদান। সেই এটাই আসছে বৈশিষ্ট্যটা, যে ভূমি হচ্ছে প্রকৃতির দান, অর্থাৎ ল্যান্ড ইজ ন্যাচারাল গিফট। অর্থাৎ উৎপাদনের একমাত্র প্রকৃতি প্রদত্ত উপাদান হচ্ছে ভূমি। তাহলে নৈবেত্তিকের জন্য মনে রাখবে যে উৎপাদনের কোন উপাদানটি তোমার প্রকৃতি প্রদত্ত, ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন? তাহলে তোমরা কি বলবা? ভূমি হচ্ছে একমাত্র প্রকৃতি প্রদত্ত উপাদান। এটা তোমার নৈবেত্তিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, এজন্য এর কোনো উৎপাদন ব্যয় নাই। তবে অনেক ক্ষেত্রে ভূমিকে ব্যবহার উপযোগী করতে মানুষের অর্থ ব্যয় হয়। ভূমির কোনো কি নাই? উৎপাদন
যেহেতু মানুষ এটাকে সৃষ্টি করতে পারে না, এই জন্য এটার কোনো উৎপাদন ব্যয় নেই, কারণ তুমি এটাকে উৎপাদন করতে পারতেছো না, এটা অলরেডি আপনা আপনি এটা প্রকৃতির একটা দান। সুতরাং এটাকে তুমি নিজে নিজে তৈরি করার কিছু না, সুতরাং তোমার আলাদা কোনো টাকা খরচ হয় না। কিন্তু এটাকে যখন তুমি পরিচর্যা করে একটা অবস্থান থেকে আর একটা শেপ দিবে, তুমি আর কি অবস্থানে তৈরি করবে, একটা গঠন চেঞ্জ করবে, তখন এটাকে কি করতে হয়, ভূমিকে যখন ব্যবহার উপযোগী করবে তখন তাকে তার জন্য কি করতে হয়, অর্থ ব্যয় করতে হয়, তাই তো? তুমি এক খণ্ড তোমার ভূমি আছে, ওই ভূমিটাকে তুমি চাষাবাদ করে তুমি ফসল ফলাতে চাও, তাহলে ওইখানে তোমার কি করতে হবে, ভূমিটাকে পরিচর্যা করে তোমাকে কিছু ব্যয় করতে হয়। কিন্তু বেসিক্যালি আমরা কি জানলাম, যে উৎপাদন কোনো খরচ বা প্রকৃতি ভূমির জন্য না। এই 2 নম্বর পয়েন্টে সেটা চলে আসে, দেখো যে ভূমির জন্য কোনো উৎপাদন ব্যয় নেই, যে প্রকৃতির দান বলে ভূমির কোনো উৎপাদন ব্যয় নেই। জল, স্থল, খনিজ সম্পদ প্রভৃতি প্রকৃতি আমাদের মুক্ত হস্তে দান করেছে, এজন্য এগুলোর জন্য আমাদের কোনো মানুষের কোনো অর্থ ব্যয় করতে হয় না, এজন্য এটাকে কি বলা হচ্ছে, ভূমির কোনো উৎপাদন ব্যয় নাই। এরপর আসো যে 3 নম্বর পয়েন্ট, সীমিত যোগান। দেখো প্রকৃতির দান বলে ভূমির যোগান সীমিত, মানুষ ভূমির যোগান বাড়াতেও পারে না, কমাতেও পারে না। অর্থাৎ তুমি এসে যা পাচ্ছ কি হচ্ছে, যে যতগুলো যে ভূমিগুলো আমাদের আপনা আপনি চলে আসছে সেই অবস্থায় আছে, এটাকে আমরা কি করতে পারি না, আমাদের বাড়াতেও পারবো না, আমরা কমাতেও পারি না। কিন্তু বর্তমানে মানুষ কি করছে, এই ভূমিকে উজাড় করে দিয়ে, এই বনকে উজাড় করে দিয়ে তারা ওখানে বসত বাড়ি তৈরি করেছে, অর্থাৎ তারা অন্য কাজে ইউজ করছে, তাই তো? এটাই বলছে যে নদী ভরাট পাহাড় কেটে বন পরিষ্কার করে চাষযোগ্য জমি বাড়ানো যায়, তবে এইভাবে বাড়ানো ভূমির পরিমাণ মোট ভূমির যোগানের তুলনায় খুবই কম। হ্যাঁ, তুমি হয়তো তোমার গাছ আছে, একটা বন আছে, সে বনগুলোকে উজাড় করে তুমি কেটে ওখানে ভূমি তৈরি করতে পারো, বা তোমার একটা খাল আছে, নদী আছে, এগুলোকে ভরাট করে ভূমি তৈরি করতে পারো। বেসিক্যালি তোমার এখান থেকে মূল জমির পরিমাণটা বাড়বে না, এই জন্য বলছে কি, ভূমির সীমিত যোগান হচ্ছে কি সীমিত, স্থানান্তরযোগ্য নয়। এটি আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ভূমি। কি বলছে, ভূমি স্থানান্তরযোগ্য নয়, অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণকে স্থানান্তর করা গেলেও ভূমিকে স্থানান্তর করা যায় না, তবে ভূমির মালিকানা ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর করা যায়। একটা ভূমি এখানে আছে, এক খণ্ড ভূমি, তুমি এটাকে উঠাই নিয়ে আর একটা জায়গায় তুমি রাখতে পারবে না, এরকম সুযোগ তোমার নাই। তুমি কি করতে পারবা, এই ভূমিটা তোমার মালিকানাধীন ছিল, তুমি বিক্রয়ের মাধ্যমে সেটাকে কি করতে পারবা, মালিকানা হস্তান্তর করতে পারবা। আবার এক খণ্ড জমি তুমি ক্রয়ের মাধ্যমে তুমি তোমার মালিকানা গ্রহণ করতে পারবা, এতটুকু তুমি করতে পারবা। কিন্তু ভূমিকে তুমি যে জায়গা আছে ওইখান থেকে উঠাই নিয়ে আর এক জায়গায় স্থানান্তর করবা, এই সুযোগ তোমার ভূমিতে নাই, এই জন্যটাকে কি বলছে, ভূমি স্থানান্তর যোগ্য নয়। এরপর আসো যে ভূমি হচ্ছে তোমার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেখো আদিম ও অক্ষয়। আদিম ও অক্ষয়, এই পয়েন্টটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা থেকে বারবার কোশ্চেন তোমাদের থাকবে, যে ভূমি পৃথিবীর সবচেয়ে আদিম ও অক্ষয় উপাদান। এই যে এখানে লিখেছো যে সবচেয়ে আদি এবং অক্ষয় উপাদান হচ্ছে কি ভূমি। অধ্যাপক ডেভিড রিকার্ডের মতে ভূমির উর্বরতা আদিম এবং অবিনশ্বর। তাহলে এখানে তোমাদের নৈবেত্তিকের জন্য একটা কথা আসতে পারে, যে ডেভিড রিকার্ডো তোমার অধ্যাপক ডেভিড রিকার্ডোর মতে ভূমির উর্বরতা আদিম এবং অবিনশ্বর। তাহলে এটা বলতে পারে যে কে ভূমি সম্পর্কে মন্তব্য করেছে যে ভূমি আদিম এবং অবিনশ্বর। অবিনশ্বর বা অক্ষয় একই কথা। তো এখানে কোথাও তোমাদের পরীক্ষা থাকতে পারে যে ভূমি আদিম অবিনশ্বর ব্যাখ্যা করো, বা ভূমি আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো। অক্ষয় আর অবিনশ্বর কথাটি একই রকম। তো তোমাদের এখানে যদি বলে যে ভূমি আদিম ও অক্ষয়, এই কথাটি কে বলেছেন, কোন অর্থনীতিবিদ বলেছে বা কে বলেছেন, তখন তোমরা কি বলবা, এটা বলেছে ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডোর মতে ভূমির উর্বরতা আদিম অবিনশ্বর। তিনি এই ধারণার উপর ভিত্তি করে খাজনা তত্ত্ব প্রবর্তন করেন। এটা নৈবেত্তিকের জন্য ইম্পর্টেন্ট, যে খাজনা তত্ত্ব কে প্রবর্তন করেছেন, নৈবেত্তিকে আসতে পারে, তাহলে কি নাম মনে রাখবে, ডেভিড রিকার্ডো। কিন্তু তার এই ধারণাটি পুরোপুরি সত্য নয়। অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতো ভূমিরও উৎপাদন ক্ষমতা কমে যায়। একই জমি বারবার ব্যবহার করার ফলে জমির কি হয়, উৎপাদন শক্তি কমতে থাকে। তুমি একটা জিনিস বারবার ইউজ করলে তার একটা অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, যে কোনো ব্যাপারই তুমি ইউজ করো, তাহলে একটা ভূমিকে তুমি যদি বারবার ব্যবহার করতে থাকো, তাহলে এটা কি হবে, ভূমিটা তোমার পূর্বের তুলনায় উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকবে, এটাই বলছে। তাহলে ভূমি এই ডেফিনেশনটা তুমি ভালো করে দিবে, যে এই সংজ্ঞাটা, ভূমি আদিম ও অক্ষয়। দেখো আরেকটি বই আমরা দেখি, সেখানে কি লিখেছে,
এই যে ভূমি আদিম ও অক্ষয়। পৃথিবী উৎপাদনের যত উপাদান আছে তার মধ্যে ভূমি আদিম। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করেই ভূমি বিদ্যমান এবং পৃথিবী ধ্বংস পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে পৃথিবীর শুরু থেকে একদম পৃথিবী ধ্বংস আগ পর্যন্ত ভূমি কি থাকবে? আদিম ও অক্ষয় বলতেছে এই কারণে যে এটা একই অবস্থায় থাকবে, তাই তো? এটা কখনো ধ্বংস করা যাবে না। হ্যাঁ, তবে ভূমি অক্ষয় এই বিষয়টি সঠিক নয়। হ্যাঁ, এখানে আরেকটি কথা বলছে যে ভূমি অক্ষয় এই কথাটি সঠিক নয়। ভূমির অন্তর্ভুক্ত এমন কিছু কিছু বিষয় আছে যা ক্ষয়প্রাপ্ত হয় এবং একসময় তা শেষ হয়, যেমন পানি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলসম্পদ ইত্যাদি যে হারে ব্যবহার হচ্ছে তা একসময় শেষ হয়ে যাবে। এ ব্যাপারে পরিবেশবিদরা মোটামুটি নিশ্চিত। আমরা আবার একই জমিতে বারবার চাষ করার ফলে তার উর্বরতাও হ্রাস পাচ্ছে। তাই বলা যায় ভূমি আদিম হলেও তা অবিনশ্বর নয়। আদিম ঠিক আছে, কিন্তু অবিনশ্বর বা অক্ষয় কথা বলা যাবে না, কারণ ভূমি বিভিন্ন ব্যবহারের কারণে মানুষ বিভিন্নভাবে তাকে কি করছে, সেটাকে ক্ষয়প্রাপ্ত করে ফেলছে, তাই তো? তার ভূমির হ্রাস পাচ্ছে। এই কারণে এটাকে কি বলা যাচ্ছে? অক্ষয় বা অবিনশ্বর বলা যাবে না, কিন্তু আদিম বলতে পারবা। ঠিক আছে, এটা তোমরা বইতে একটু দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার ধারণা পাবে। এরপরে আসো যে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিতে দেখো তোমার এরপরে যেটা 6 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব, ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির প্রভাব। অর্থাৎ ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটি অনেক বেশি প্রভাব রয়েছে। একই জমিতে বা একই পরিমাণ ভূমিতে ক্রমাগত অধিকারে শ্রম মূলধন নিয়োগ করালে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ যে হারে উপকরণ বাড়ানো হয় প্রান্তিক উৎপাদন সে হারে বাড়ে না। ঠিক আছে, এ ক্রমহ্রাসমান প্রান্তিক একটা বিধি আছে, একটা নিয়ম আছে, একটা থিওরি আছে, যেটা তোমাদের আমি একটি ক্লাসে তোমাদেরকে পুরা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো। তোমরা এতটুকু জানো যে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটি হচ্ছে ভূমির ক্ষেত্রে মূলত কার্যকারী। হ্যাঁ, যদি পরীক্ষায় আসে যে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটি কোন উৎপাদনের উপকরণের কোন উপাদানটাকে প্রভাব বিস্তার করে থাকে, তখন তোমরা কি বলবা? যে ভূমিকে প্রভাব বিস্তার করে থাকে। পরীক্ষায় থাকবে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন কোনটিকে? তোমরা বলবে কি? ভূমিতে। এটাই বলছে যে ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব অনেক বেশি। একই পরিমাণ ভূমিতে ক্রমাগত অধিকারে শ্রম ও মূলধন নিয়োগ করা হলে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ যে হারে উৎপাদন বাড়ানো হয় প্রান্তিক উৎপাদন সে হারে বাড়ে না। অর্থাৎ তোমার ধরো 1 খণ্ড জমি আছে, তুমি সেখানে 5 জন শ্রমিক নিয়োগ করলে যে উৎপাদন পাচ্ছ, পরবর্তীতে তোমার আরও 2 জন অর্থাৎ 7 জন শ্রমিক নিয়োগ করলে তুমি যে ধরনের আউটপুট পাওয়ার কথা ছিল তুমি সে পরিমাণ পাচ্ছ না। তাহলে এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির একটা মূল থিওরি। হ্যাঁ, এই জিনিসটা তোমার ভূমির ক্ষেত্রে মূলত এটা ঘটে। আমি আরও বিস্তারিত তোমাদের একদিন একটা ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, তোমরা আরও ক্লিয়ার ধারণা পাবে। এরপর আসো বিকল্প ব্যবহার। বিকল্প ব্যবহার মানে একই ভূমিকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যে জমিতে পাট চাষ করা যায় সে জমিতে ভুট্টা চাষ করা যাচ্ছে, গম চাষ করা যাচ্ছে। এজন্য এটাকে কি বলতেছে? আবার প্রয়োজনে সে জমিতে কলকারখানাও গড়ে তোলা বা শিল্প কলকারখানাও আমরা হিসেবে ব্যবহার করতে পারি। এই জন্য বলা যায় যে ভূমির বিকল্প ব্যবহার রয়েছে। অর্থাৎ একটি কাজে নয়, অনেকগুলো কাজে আমরা ভূমিকে ব্যবহার করতে পারি। এরপরে আসো যে ভূমির যোগান দাম নেই। 8 নম্বর পয়েন্ট, ভূমির যোগান দাম নেই। মানুষ ভূমিকে সৃষ্টিতে অবদান রাখতে পারে না, এটি প্রকৃতি পদার্থ বলে এর কোনো যোগান দাম নেই। অন্য উপাদানগুলো কম বেশি যোগান দাম রয়েছে। হ্যাঁ, যোগান দাম রয়েছে, কিন্তু বেসিক্যালি ভূমির যোগান দাম নেই। তাহলে লোভের থেকে আসতে পারে নিম্নের কোন উপাদানটির কোনো যোগান দাম নেই? তোমরা কি বলবা? ভূমি। এই পয়েন্টগুলো তোমার যেমন 2 মার্কের কোশ্চেনের জন্য যেমন অনুধাবন কোশ্চেনের মূলের জন্য তোমার ব্যাখ্যা করতে বলবে, তেমনি তোমাদের লোভের দিকের জন্য ইম্পর্ট্যান্ট। এরপর আসো যে আদি ও মৌলিক উপাদান। অবশ্যই ভূমি হচ্ছে কি? একটি আদি ও মৌলিক উপাদান। ভূমি উৎপাদনের একমাত্র আদি ও মৌলিক উপাদান। জল, স্থল, মাটির নিচে সকল প্রাকৃতিক সম্পদই ভূমির অন্তর্ভুক্ত। ভূমির উপর শ্রম মূলধন নিয়োগ করতে হয়। তাই উৎপাদনের মূল ভিত্তি হচ্ছে কি? উৎপাদনের মূল ভিত্তি হচ্ছে ভূমি। এদের ভূমিকে কি বলা হয়? আদি ও মৌলিক উপাদান। তাহলে পরীক্ষা আসতে পারে যে উৎপাদনের মূল ভিত্তি কি? ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন? তোমরা কি বলবে? উৎপাদনের মূল ভিত্তি হচ্ছে ভূমি। এরপর আসো অবস্থানগত পার্থক্য। অবস্থানগত পার্থক্য কোনটা? যে তোমার অবস্থানগত কারণে বিভিন্ন ভূমির উর্বরা শক্তি ও মূল্য পার্থক্য দেখা যায়। যেমন নদীর পাশে জমিটা সাধারণত বেসিক্যালি সেখানে পলিমাটি এসে তার উর্বরা শক্তিটা বেশি থাকে। শহরে যদি ভূমির অবস্থান হয় তাহলে শহরে ওই ভূমিটার মূল্যটা বেশি পায়, গ্রামে হলে ওটার মূল্যটা একটু তুলনামূলকভাবে কম থাকে। এই জন্য এগুলোর একটা অবস্থানগত পার্থক্য রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে লেকচার আলোচনা করলাম ভূমির বৈশিষ্ট্য, এই বিষয়গুলো তোমরা বইতে একটু স্টাডি করবে এবং আমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, একটু দেখবে। কারণ
এইখান থেকে তোমাদের 2 মার্কের অনুধাবনমূলক কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, যে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো 2 মার্কের, ভূমি স্থানান্তরযোগ্য নয় কথাটি বুঝিয়ে লেখো, ভূমি আদিম ও অক্ষয় অবিনশ্বর কথাটি বুঝিয়ে লেখো, তারপরে আসতে পারে ভূমির যোগান দাম নিয়ে ব্যাখ্যা করো, ভূমি আদি ও মৌলিক উপাদান ব্যাখ্যা করো। এই বিষয়গুলো থাকতে পারে এবং নৈবেত্তিকের জন্য এই বিষয়টি ইম্পর্ট্যান্ট। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালাম।